হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। একটা বিষয় না বললেই নয়, এই যে আপনাদের জন্য এত কষ্ট করে যে ভিডিও আপলোড দিতেছি, আপনারা অনেকে দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, লাইক কমেন্ট করতেছেন না। আসলে এটা এমন একটা বিষয় যে মনে করেন লাইক বা কমেন্ট করলে আমরা আর কি উৎসাহ পাই, ঠিক আছে? আপনাদের জন্য আরো নতুন কিছু করার একটা আগ্রহ জাগে। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আর পাশে থাকেন। নেক্সটে ভালো হবে। একটা জিনিস তো আসলে একবারে আর কি পসিবল না। ট্রাই করতেছি, আস্তে আস্তে ভালো হবে ইনশাল্লাহ। আশা করি ভালো হবে। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে মূল গল্পে যাওয়া যাক। তোর এত বড় সাহস, তুই মেয়েদের বুকে হাত দিস? ভার্সিটিতে ঢুকতেই কেউ একজন আমার শার্টের কলারটা ধরে ভার্সিটির মাঠে আমাকে টেনে নিয়ে এলো। পুরো ক্যাম্পাসের ছেলেমেয়েরা আমার দিকে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। এই মেয়ে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আজকেই প্রথম আমি ভার্সিটিতে এসেছি, আর এই মেয়েটা বলছে আমি নাকি কোন মেয়ের বুকে হাত দিয়েছি। পুরো ক্যাম্পাসে এই নিয়ে হইচই পড়ে গেল। মেয়েটা মাঠে এসে ওর বান্ধবীকে ফোন দিল আর বলল, দোস্ত, তোকে যে ছেলেটা টিজ করেছিল ওই ছেলেটাকে পেয়েছি। ক্যাম্পাসের মাঠে চলে আয়। মেয়েটার বান্ধবী এসে বলল, দোস্ত, এটা তো ওই ছেলে নয় যে আমাদেরকে টিস করেছিল, এটা অন্য ছেলে। আসলে এই কলেজের প্রিন্সিপাল আমার বাবার বন্ধু। তিনি আমাকে ভালো করে চেনে। মেয়েটা যখন আমাকে সবার সামনে অপমান করছিল, তখন ভেতর থেকে আমার বন্ধু নাহিদ আসলো, আর ও এসেই ওই মেয়েটাকে রিকোয়েস্ট করতে লাগলো। পুরো ভার্সিটির ছেলেমেয়েরা ভয়ে কিছুই বলছে না। এই খবরটা প্রিন্সিপালের কানে পৌঁছে গেল। প্রিন্সিপাল এসেই বলল, সাদিয়া, কি হচ্ছে এগুলো এখানে? তুমি কিছু না জেনে ছেলেটাকে এভাবে সবার সামনে অপমান করতে পারো না। মেয়েটা প্রিন্সিপালকে বলল, স্যার, এত প্যাচাল পাইরেন না তো। কি বেয়াদব মেয়ে এটা! প্রিন্সিপালের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। প্রিন্সিপাল আমাকে বলল। আয়াস, তুমি ক্লাসে যাও। আমি আমার বন্ধুর সাথে ক্লাসে যেতে লাগলাম। প্রিন্সিপাল সাদিয়া নামের মেয়েটাকে বলল, তুমি জানো তুমি কাকে অপমান করছো? ওর বাবার কানে এই খবরটা গেলে এটা নিয়ে ঝামেলা হবে। মেয়েটা প্রিন্সিপালকে বলল, আমি ঝামেলা দেখে ভয় পাই না। আর কে ওই ছেলে, আর কে ওর বাবা? ওর বাবা কি আমার বাবার থেকেও ধনী নাকি? মনে রাখেন, আমি এই শহরের সবচাইতে বড় ব্যবসায়ীর মেয়ে সাদিয়া। আমি কাউকে ভয় পাই না। আমি ক্লাসে চলে আসলাম। এসেই আমার বন্ধু নাহিদকে জিজ্ঞেস করলাম, বন্ধু, মেয়েটা যখন আমাকে অপমান করছিল তখন সবাই চুপ করেছিল কেন? আমি বললাম, ভয়ে মানে? বড় লোকের মেয়ে বলে যা ইচ্ছে তাই করবে নাকি? আমার বন্ধু নাহিদ বলল, তুই কোনো ঝামেলা করিস না দোস্ত, সব ভুলে যা। পরের দিনের কথা, বাসা থেকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে খেতে পারিনি। তাই ভার্সিটির ক্যান্টিনে আমি আর আমার বন্ধু নাহিদ বসেছিলাম কিছু খাবো বলে। আমি খাবার অর্ডার করেছিলাম। একটু পর ওই সাদিয়া নামের মেয়েটা আর তার বান্ধবী ক্যান্টিনে চলে আসলো। আসার সাথে সাথে সবাই ক্যান্টিন থেকে চলে যেতে লাগলো। একে একে সবাই চলে গেল। আমার বন্ধু নাহিদ বলল, দোস্ত চল আমরাও চলে যাই, নয়তো ঝামেলা হবে। আমি বললাম, না, আমি যাব না। আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। নাহিদ ভয়ের চোটে খাচ্ছিল না। ওই সাদিয়া নামের ওই মেয়েটা আর ওর বান্ধবীরা আমার টেবিলে আসলো, আর আমার বন্ধু নাহিদকে বলল, কিরে, তোর বন্ধুকে তুই বলিসনি যখন আমরা ক্যান্টিনে খাবার খাই তখন আর কেউ সেখানে খায় না? আমি মেয়েটাকে বললাম, কেন? আমরা তো আপনাদের আগে এসেছি। মেয়েটা একটু হাসলো আর পানির বোতলটা হাতে নিল, আর আমার খাবারের উপর পানি ঢেলে দিল। আমার খুব রাগ হচ্ছিল। রাগে আমার চোখ লাল হয়ে গেল। আমার বন্ধু নাহিদ আমাকে টেনে ওখান থেকে নিয়ে এলো। আসলে মাকে কথা দিয়েছি কোনো ঝামেলা করব না, তাই মেয়েটাকে কিছু বললাম না। কয়েকদিন পরের কথা, আমাদের পরীক্ষা নিয়ে কি যে একটা ঝামেলা হচ্ছিল। আসলে একদল চাচ্ছিল পরীক্ষাটা হোক, আর অন্য দল চাচ্ছিল পরীক্ষাটা না হোক। সাদিয়া প্রিন্সিপালকে বলল, স্যার, আমরা পরীক্ষা দেব না। প্রিন্সিপাল বলল। ভার্সিটি তো তোমাদের কথাই চলবে না। এবার সাদিয়া নামের ওই মেয়েটা রেগে গেল, আর প্রিন্সিপালকে যা তা বলে অপমান করছিল। এটা দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি দৌড়ে ওখানে গেলাম, আর গিয়েই ওই সাদিয়া নামের মেয়েটার গালে একটা চড় বসিয়ে দিলাম, আর বললাম, বাবার বয়সে একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? সাদিয়া নামের ওই মেয়েটা বলল। তুই জানিস না তুই কার গায়ে হাত তুলেছিস? এবার আমি বললাম, তুই জানিস আমি কে, কি আমার পরিচয়? সাদিয়া নামের ওই মেয়েটা বলল। তোর পরিচয় যাই হোক না কেন,
তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? আমি যে সাদিয়ার গালে চড় মেরেছি এটা দেখে ক্যাম্পাসের সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তারা বিশ্বাস করতে পারছে না যে সাদিয়ার মতো একটা ডেঞ্জারাস মেয়ের গালে কেউ চড় মারতে পারে। আমি সাদিয়াকে বললাম, তোকে দেখতে তো মেয়েদের মতোই লাগে, কিন্তু তো স্বভাব ছেলেদের মতো কেন রে? সাদিয়া বলল। বাজে কথা বলবি না, মুখ সামলে কথা বল। আমি বললাম, একটু মেয়েদের মতো আচরণ করতে শেখ। সাদিয়া ওইখান থেকে ওর বান্ধবীদের নিয়ে চলে গেল। আমি প্রিন্সিপালকে বললাম, স্যার চলুন, আপনাকে আমি আপনার রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। আমি প্রিন্সিপালকে তার রুম পর্যন্ত দিয়ে চলে আসতে চাইলাম। ঠিক তখনই প্রিন্সিপাল আমাকে পেছন থেকে ডাকলো আর বলল। আয়াস, একটা কথা রাখবে আমার? আমি বললাম, হ্যাঁ অবশ্যই রাখবো স্যার। বলুন কি কথা স্যার? প্রিন্সিপাল বলল। কলেজে তোমার সাথে যা হয়েছে, মানে সাদিয়া তোমার সাথে যা যা করেছে, তার কিছুই তোমার বাবাকে জানিও না প্লিজ। যদি তোমার বাবা জানতে পারে তাহলে আমার চাকরিটা আর থাকবে না। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আব্বুকে এসবের কিছুই জানাবো না। আমি চাই না এসব কিছু নিয়ে বড় কোনো ঝামেলা হোক। প্রিন্সিপাল বলল। তোমার মা খুব ভাগ্যবান যে তোমার মতো একটা ছেলেকে পেয়েছে। আমি প্রিন্সিপালের রুম থেকে চলে আসলাম। আজকের মতো ক্যাম্পাসে আর কোনো কাজ নেই, তাই আমি আর আমার বন্ধু নাহিদ চলে আসলাম। বাড়ি এসে দেখি মা আমার রুমে শুয়ে আছে। আমি বিছানায় গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। মা আমার মাথায় হাত বুলাতে লাগলো আর জিজ্ঞেস করলো ক্যাম্পাসে আমার সময় কেমন কাটছে। মাকে বললাম, মা ক্যাম্পাসে একটা দেমাগী মেয়ে আছে, দেখতে শুনতে অনেক ভালো, কিন্তু আচার ব্যবহার খুব খারাপ। আর আজ আমি ওই মেয়েটাকে একটা চড় মেরেছি। মা জিজ্ঞেস করলো। কেন ওই মেয়ের গায়ে হাত তুলেছিস? হুম? আমি বললাম, মেয়েটা সবার সামনে প্রিন্সিপাল স্যারকে অপমান করছিল তাই মেরেছি। মা বলল। এসব ব্যাপার যেন তোর বাবার কানে না যায়। যদি তোর বাবা জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হবে। আমি বললাম, কিছুই হবে না, চিন্তা করো না। পরের দিন সকালবেলার কথা, আমি ভার্সিটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। আমি নিজের মোটরসাইকেল চালিয়েই ভার্সিটিতে যাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম ওই সাদিয়া নামের মেয়েটা আমার পেছন পেছন একটা বড় দামি গাড়ি নিয়ে আমাকে ফলো করছে। আমি ভাবলাম মেয়েটাও হয়তো ভার্সিটিতে যাচ্ছে, তাই আমি নিজের মতো করে মোটরসাইকেল চালাচ্ছিলাম। হঠাৎ করে এই মেয়েটা ওর গাড়ির স্পিড বাড়ালো আর সজোরে আমার মোটরসাইকেলে আঘাত করলো। আমি সিটকে রাস্তার উল্টো দিকে পড়ে গেলাম। মেয়েটা গাড়িটা থামালো আর জানালা দিয়ে মাথাটা বের করে একটা হাসি দিয়ে চলে গেল। আমার খুব ব্লিডিং হচ্ছিল। আমি ফোনটা বের করলাম আর আমার বন্ধু নাহিদকে ফোন করলাম। বললাম, দোস্ত আমি অ্যাক্সিডেন্ট করেছি, তুই তাড়াতাড়ি 3 রাস্তার ধারে চলে আয়। নাহিদ ওখানে চলে আসলো আর আমাকে হাসপাতালে নিয়ে এলো। নাহিদ আমাকে জিজ্ঞেস করলো। কিরে, অ্যাক্সিডেন্ট করলি কিভাবে? আমি নাহিদকে বললাম, ওই সাদিয়া ওর গাড়ি দিয়ে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মোটরসাইকেল কন্ট্রোল করতে পারিনি। নাহিদ বলল। এ ভেবে আর চুপ থাকা যায় না, তোর আব্বুকে ফোন দে। আমি বললাম, থাক না, কি দরকার আব্বুকে বলার। নাহিদ বলল। তোর যদি একটা কিছু হয়ে যেত, কে এর দায় নিত? নাহিদ আমার ফোনটা নিয়ে এলো আর আব্বুকে ফোন করে বলল, আপনার ছেলে আয়াস অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি ঢাকা হাসপাতালে চলে আসুন। বাবা মায়ের একমাত্র সন্তান আমি, বাবা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। বাবা অ্যাক্সিডেন্টের কথা শোনা মাত্র হাসপাতালে চলে এলেন আর এসেই নাহিদকে জিজ্ঞেস করলো। আয়েশ কেমন আছে? নাহিদ বলল, চিন্তার কিছু নেই, ও এখন সুস্থ আছে। আব্বু নাহিদকে জিজ্ঞেস করলো। কি করে এসব হলো? নাহিদ বলল। আমি তো কিছু জানি না, আপনি আয়াসকে জিজ্ঞেস করুন। বাবা আমাকে জিজ্ঞেস করলো আমি মিথ্যা কথা বলি। আমি বলেছি আমি গাড়ি কন্ট্রোল করতে পারিনি তাই অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা বলল। কাল থেকে তোমাকে আর মোটরসাইকেল নিয়ে যেতে হবে না, আমার গাড়ি নিয়ে যাবে। আমি আর কিছু বলতে পারলাম না। 4 দিন পর আমি সুস্থ হলাম। আমি আব্বুর দামি গাড়িটা নিয়েই বেরোলাম। আমি মাঝ রাস্তায় আছি। ঠিক তখন আমার বন্ধু নাহিদ আমাকে ফোন দিয়ে বলল। দোস্ত, তুই যে ভার্সিটিতে আসিস এই খবর সাদিয়া জেনে গেছে। তোকে মারার জন্য অনেক গুন্ডা ভাড়া করে এনেছে। তুই আজকে ভার্সিটিতে আসিস না। আমি বললাম, তুই ক্যাম্পাসেই থাক, আমি আসছি। আমি গাড়ি নিয়ে ক্যাম্পাসে চলে গেলাম। সানগ্লাসটা চোখে পড়লাম, পুরো তামিলের হিরোর মতো করে গাড়ি থেকে নামলাম। আমাকে গাড়ি থেকে নামতে দেখে সবাই অবাক হয়ে যায়, এত দামি গাড়ি। আমি যেতেই সাদিয়া ওর লোকগুলোকে আমাকে দেখিয়ে বলল। যাও, ওই ছেলেটাকেই মারতে হবে। ছেলেগুলো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি সানগ্লাসটা খুললাম। ওদের দলনেতা আমাকে দেখে বলে। আয়াজ বস, আপনি এখানে? আমি বললাম, তোরা এখানে কেন? ওদের মধ্যে একজন বলে উঠল। না মানে ইয়ে হয়েছে কি বস, আপনাকে মারার জন্য ওই মেয়েটা আমাদের ভাড়া করে এনেছিল বস, কিন্তু বিশ্বাস করুন বস, আমরা জানতাম না এটা আপনি। সাদিয়া ছেলেগুলোকে ডাকলো আর জিজ্ঞেস করলো। মারছো না কেন? ওদের দলনেতা বলল। আপনি জানেন আপনি কাকে মারার জন্য আমাদের এনেছেন?
আপনি জানেন ওনার পরিচয় কি? কে ওনার বাবা? ওনার বাবা হলো এই এলাকার একমাত্র মন্ত্রী। ওই ছেলেগুলো বলল। আপু, ওনার বাবা হলো এই শহরের একজন মন্ত্রী। ওনার বাবার অনেক ক্ষমতা, আর আমরা হলাম ওনার বাবার চেলা। আর আপনি আমাদেরকেই ভাড়া করে এনেছেন আমাদের বসের ছেলেকে মারার জন্য। সাদিয়া ওদের কথা শুনে খুবই অবাক হলো। সাদিয়া এটা মেনে নিতে পারছে না যে আমি একজন মন্ত্রীর ছেলে, কারণ আমাকে দেখে মোটেও বোঝা যায় না আমার বাবা একজন মন্ত্রী। আসলে আমি খুব সাধারণ জীবনযাপন করতে বেশি পছন্দ করি, আর আমি বাইরে কাউকে কখনো বলি না আমার বাবা একজন মন্ত্রী, কারণ আমি সবসময় চাইতাম লোকজন আমাকে আমার পরিচয় জানুক, আমার বাবার পরিচয় না। আমি ভার্সিটিতে আসার পর প্রিন্সিপালকে বলেছিলাম যে আমার বাবা যে একজন মন্ত্রী এই কথা যেন আপনি ছাড়া আর কেউ না জানে, কিন্তু আজ এই সাদিয়া নামের মেয়েটার জন্য সত্যিটা বলতে বাধ্য হলাম। আমি কখনোই বাবার গাড়িতে হাত দিতাম না। আমার একটা পুরাতন মোটরসাইকেল ছিল, ওটাই সবসময় চালাতাম, কিন্তু আজ সাদিয়া নামের এই মেয়েটির জন্য আমাকে ভার্সিটিতে বড় গাড়ি নিয়ে আসতে হলো। আজ আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে আমার ক্ষমতার প্রমাণ দিতে হলো। আমি সাদিয়ার দিকে এগিয়ে গেলাম। ওই ছেলেগুলো দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, বস, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা জানতাম না এটা আপনি। যদি জানতাম তাহলে কোনোদিনও আসতাম না। বস, আপনার বাবাকে কিছু বলবেন না দয়া করে। আমি বললাম ঠিক আছে, কিছু বলবো না, তোরা এখান থেকে যা, তোদের যেন এই ভার্সিটির আশেপাশে না দেখি, কথাটা মনে থাকে যেন। ছেলেগুলো আমাকে সালাম দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সাদিয়ার দিকে এগিয়ে গেলাম আর জিজ্ঞেস করলাম, তোমার ভাড়া করা গুন্ডাগুলো তো আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল, এবার কি করবে? সাদিয়া আমার দিকে রেগে তাকালো আর বলল, ওরাই তো আর দুনিয়ায় শেষ গুন্ডা নয়, আরো অনেক আছে। আর তুই মন্ত্রীর ছেলে তো কি হয়েছে, আমিও কম নই। আমার বাবাও এই শহরের একজন বড় ব্যবসায়ী। কাল আমি আরো গুন্ডা নিয়ে আসবো, দরকার হলে আরো বেশি টাকা খরচ করব, তবুও তোকে দেখে নিব। আমি বললাম, কাল তোর যত ইচ্ছা গুন্ডা নিয়ে আসিস, কাল খেলা হবে। আমি পুরো ক্যাম্পাসের সামনে চিৎকার করে বললাম, কাল এই সাদিয়া যদি আমার 3 হাতের মধ্যে আসতে পারে তাহলে আমি ওর পা ধরে ক্ষমা চাইবো, আর ও যা করতে বলবে আমি তাই করব। আর যদি না পারে ও আমার পা ধরে ক্ষমা চাইবে এবং আমি যা বলবো তাই করবে। আমি সাদিয়াকে জিজ্ঞেস করলাম, বল তুই রাজি আছিস? সাদিয়া বলল, ওকে, আমি রাজি। আমি শুধু তোর 3 হাতের মধ্যে আসবো না, তোকে মারও খাওয়াবো। আমি সাদিয়াকে চ্যালেঞ্জ দিয়ে বাড়ি চলে আসলাম, আর এসেই বাবার রুমে গেলাম। গিয়েই বাবাকে বললাম, বাবা কাল আমার 50 জন বডিগার্ড লাগবে, 5টা গাড়ি সহ। বাবা আমার কথা শুনে খুবই অবাক হলো আর জিজ্ঞেস করলো, হঠাৎ এত লোক কেন রে? আমি বললাম, কাল আমার উপর হামলা হতে পারে। বাবা বলল, কি বলিস এসব? মামলা হতে পারে মানে? তাহলে 50 জন কেন, 100 জন নিয়ে যা। বাবা তৎক্ষণাৎ তার বডিগার্ডের প্রধানকে ফোন করলো আর বলল, কাল 10টা গাড়ি সহ 100 জন লোক যেন আমার সাথে যাই। বডিগার্ডের প্রধান বলল, ঠিক আছে স্যার, সকালবেলায় ওরা চলে যাবে, সমস্যা নেই। বাবা আমাকে জিজ্ঞেস করলো, আয়াস, কে তোর উপর হামলা করবে? নামটা শুধু একবার বল, বাকিটা আমি সামলে নিব। আমি বললাম, বাবা কিছু গুন্ডা। বাবা বলল, ঠিক আছে, তুই বডিগার্ড নিয়ে ভার্সিটিতে যা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিয়ে জানাস, কেমন? আমি বললাম, ঠিক আছে বাবা। পরের দিন সকালবেলা আমি খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে দেখি আমার বডিগার্ডরা সব এসে হাজির। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আমি বাড়ি থেকে বেরোনোর একটু আগেই নাহিদ আমাকে ফোন দিয়েছিল আর আমাকে জানালো, সাদিয়া 20 জন গুন্ডা নিয়ে এসেছে, তোর জন্য অপেক্ষা করছে, আর ওদের হাতে নাকি ধারালো অস্ত্রও আছে। আমি আমার বডিগার্ডদের সাথে অস্ত্রও নিতে বললাম আর ওদের বলে দিলাম চারিদিক থেকে যেন আমাকে ঘিরে ধরে থাকে, যাতে কেউ আমার কাছে ঘেঁষতে না পারে। সবাইকে সব বুঝিয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমি ভার্সিটিতে পৌঁছেও গেলাম। ভার্সিটির গেট দিয়ে একে একে 10টা গাড়ি ভেতরে ঢুকলো। সবাই এই দৃশ্য দেখে অবাক। সবাই ভেবেছিল কোনো বড় অফিসার বোধ হয় এসেছে ভার্সিটিতে। এবার আমি সানগ্লাস সহ পুরো সাকিব খানের মতো করে এন্ট্রি নিলাম। সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আমার চারিদিকে 100 বডিগার্ড আমাকে ঘিরে আছে। সাদিয়া যে গুন্ডাগুলো এনেছে তারা আমাকে দেখে বলে উঠল, এটা তো আয়াস ভাই। এই চল চল, এখান থেকে কেটে পড়ি, নয়তো কপালে শনি আছে। এই বলেই ওরা দৌড়াতে লাগলো। সাদিয়া পেছন থেকে গুন্ডাগুলোকে ডাকছিল। এবার আমি সানগ্লাসটা খুললাম আর আমার একজন বডিগার্ড একটা চেয়ার এনে দিল। আমি তাতে বসলাম আর হাত দিয়ে ইশারা করে সাদিয়াকে আমার দিকে ডাকলাম। সাদিয়া মাথা নিচু করে আমার দিকে আসতে থাকলো। সাদিয়াকে আমি হাতের ইশারায় ডাকলাম, বললাম, এই এদিকে আই। সাদিয়া মাথাটা নিচু করে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে থাকলো। আমার বডিগার্ডরা ওকে আসতে বাধা দিল। আমি আমার বডিগার্ডদের বললাম, আসতে দাও ওকে, ও আমার পরিচিত। সাদিয়া আমার থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে আছে। এবার আমি বললাম, কিরে, তোকে বলেছিলাম না তুই আজ আমার 3 হাতের মধ্যেও আসতে পারবি না?
তুই বলেছিলি গুন্ডা এনে আমাকে ওদের হাতে মার খাওয়াবি, কিন্তু কোথায় তোর গুন্ডা? তারা আমাকে নাকি মারবে? আমাকে দেখেই তো তারা লেজ গুটিয়ে পালালো। সাদিয়া কোনো কথা বলছে না, শুধু মাথাটা নিচু করে আছে। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই বোধহয় মনে মনে অনেক খুশিও হয়েছে, কারণ এমন একজন অন্তত আছে যে এই অত্যাচারীর সাদিয়ার হাত থেকে ওদের বাঁচাতে পারবে। ছাত্রছাত্রীদের মাঝখান থেকে একজন তো বলেই উঠলো, সাব্বাস, বাঘের বাচ্চা একটা। আমি সাদিয়াকে জিজ্ঞেস করলাম, তোর বান্ধবীরা কোথায়? সাদিয়া বলল, ওর বান্ধবীরা ক্লাসে। আমি বললাম, মোবাইল ফোন বের কর, আর তোর বান্ধবীদের ফোন করে ক্যাম্পাসের মাঠে আসতে বল। সাদিয়া ওর বান্ধবীদের ফোন করলো আর বলল, তোরা তাড়াতাড়ি ক্যাম্পাসের মাঠে চলে আয়। ওর বান্ধবীরা ক্যাম্পাসের মাঠে চলে আসলো। এবার আমি বললাম, শোনো, তোমাদের বান্ধবী আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, সে আমার 3 হাতের মধ্যে আসবে। যদি সে পারে তাহলে ও যা বলবে তাই করব, এবং ওর পা ধরে ক্ষমাও চাইবো। আর যদি না পারে তাহলে আমি যা বলবো ও তাই করবে এবং আমার পা ধরে ক্ষমা চাইবে। শর্ত মতে ও আমার 3 হাতের মধ্যে আসতে পারেনি, তার মানে ও হেরে গেছে। তাই এখন আমি ওকে যা করতে বলবো ওকে তাই করতে হবে। সাদিয়া বলল, কি করতে হবে বল। আমি আমার বন্ধু নাহিদকে ডাকলাম আর বললাম, যা প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আই। নাহিদ দৌড়ে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসলো। আমি সাদিয়াকে বললাম, যা প্রিন্সিপালের পা ধরে ক্ষমা চেয়ে আই। সাদিয়া বলল, আমি হেরে গেলে তোর পা ধরার কথা বলেছিলাম, প্রিন্সিপালের না। আমি একটু এগিয়ে গেলাম আর সাদিয়ার কানে কানে গিয়ে বললাম, আরে এতগুলো স্টুডেন্টের সামনে যদি তুই আমার পা ধরে ক্ষমা চাস তাহলে তোর মান সম্মান থাকবে না। আর প্রিন্সিপাল হলো আমাদের বাবার সমান, তার পা ধরে ক্ষমা চাওয়াই যায়, তাই না বল? সাদিয়া মাথাটা নিচু করে প্রিন্সিপালের দিকে যেতে থাকলো। প্রিন্সিপাল বলল, আয়াস থাক না, ছেড়ে দাও। আমি বললাম, না স্যার, ক্ষমা ওকে চাইতেই হবে, কারণ ও আপনার সাথে বেয়াদবি করেছে। সাদিয়া প্রিন্সিপালের পা ধরে ক্ষমা চাইলো। আমি সাদিয়ার বান্ধবীদের উদ্দেশ্য করে বললাম, তোমরাও কম অপরাধী না। তোমরা তোমাদের বান্ধবীকে অন্যায় কাজ থেকে বিরত না রেখে তাকে অন্যায় কাজ করতে আরো উৎসাহ দিয়েছো, তাই তোমাদেরকেও শাস্তি পেতে হবে। আমি বললাম, তোমরা সবাই 20 বার করে কানে ধরে উঠবে আর বসবে। ওর বান্ধবীদের একজন বলল, ভাইয়া আমাদের অন্তত ছেড়ে দিন প্লিজ। আমি বললাম, কোনো কথা হবে না, তাড়াতাড়ি কান ধরে ওঠো আর বসো। সাদিয়ার বান্ধবীরা চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তোমরা কান ধরবে না পুলিশের কাছে ফোন দেব আর বলবো তোমরা ভার্সিটিতে র্যাগিং করো? সাদিয়ার বান্ধবীরা কেঁদে কেঁদে বলল, ঠিক আছে ভাইয়া, আমরা কান ধরছি, তবুও পুলিশকে ফোন করবেন না। আমাদের বাপ মা জানতে পারলে আমাদের মেরেই ফেলবে। ওরা সবাই 20 বার কানে ধরে উঠলো আর বসলো। এবার আমি বললাম, যাও এখান থেকে। আর হ্যাঁ, পরবর্তীতে যদি তোমাদের এসব করতে দেখি তাহলে এর থেকে বেশি শাস্তি পেতে হবে বলে দিলাম। সাদিয়া আমার দিকে এগিয়ে এলো আর আমাকে বলল, তুই আজ আমার সাথে যা করলি এই কথা আমি জীবনেও ভুলতে পারবো না। এর প্রতিশোধ যেভাবেই হোক না কেন আমি নেবই। আমি বললাম, যেটা করেছি একদম ঠিক করেছি, যদি আবার কাউকে অপমান করিস আজকের মতো আবার এই শাস্তিটা পেতে হবে, মনে রাখিস। সাদিয়া রেগে ওখান থেকে চলে গেল। সবাই দৌড়ে এসে আমাকে কোলে তুলে নিল আর বলতে থাকলো, আয়াস ভাই জিন্দাবাদ। আমি সবার থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম আর এসেই আমার রুমে চলে গেলাম। আমি রুমে শুয়েছিলাম, হঠাৎ অপরিচিত নাম্বার থেকে একটা ফোন এলো। আমি ফোনটা রিসিভ করলাম। কেউ গম্ভীর কণ্ঠে বলল, আমি জাহিদ চৌধুরী, সাদিয়ার বাবা বলছি। তুই নাকি আজ আমার মেয়েকে সবার সামনে অপমান করেছিস। আমি বললাম, হ্যাঁ করেছি, তো কি হয়েছে? তুই কাজটা ঠিক করিসনি। তুই মন্ত্রীর ছেলে হয়েছিস তো কি হয়েছে, আমার হাতও কিন্তু কম লম্বা নয়। আমি ফোনটা কেটে দিলাম আর বাবার রুমে চলে গেলাম আর বাবাকে বললাম, বাবা তুমি কি জাহিদ চৌধুরীকে চেনো, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ চৌধুরী? বাবা বলল, হ্যাঁ চিনি তো, উনি সরকারি জমি দখল করে কলকারখানা বানিয়ে রেখেছে, আর এটা নিয়ে মামলাও চলছে। আর কিছুদিনের মধ্যে ওনার সব কলকারখানা সরকার বাজে আপ্ত করবে, আর ওনার যা টাকা পয়সা আছে তার সবই অবৈধ। এবার আমি আমার রুমে চলে আসলাম আর এসেই সাদিয়ার বাবাকে ফোন করলাম আর বললাম, আপনি সেই জাহিদ চৌধুরী না, যে সরকারি জমি দখল করে কলকারখানা তৈরি করে বিপুল সম্পত্তির পাহাড় গড়েছেন? সাদিয়ার বাবা আমতা আমতা করে বলল, কে তুমি? আমি বললাম, আমি যেই হই না কেন আপনার খবর আছে। আপনার মেয়ের অহংকার কিছুটা হলেও কমিয়েছি, এবার আপনার পালা। আপনাকেও চ্যালেঞ্জ করলাম, মাত্র 3 দিনের মাথায় আপনাকেও রাস্তায় নামাবো আমি। 3 দিনের মাথায় আমি আপনাকে রাস্তায় নামিয়ে আনবো। এই কথা শুনে সাদিয়ার বাবা খুব ভয় পেয়ে গেল। সাদিয়ার বাবা ফোনটা কেটে দিল। আমি পরপর 2 বার চেষ্টা করলাম, কিন্তু সাদিয়ার বাবা আমার ফোনটা আর রিসিভ করলো না। আমি আব্বুকে বললাম, আব্বু যেভাবেই হোক এই জাহিদ চৌধুরীর অহংকার ভাঙতে হবে। আব্বু বলল, 3 দিন পর সরকার থেকে জাহিদ চৌধুরী বাড়িতে লোক পাঠানো হবে তার সমস্ত সম্পদের হিসাবের জন্য।
তিনি যদি ভালোই ভালোই তার সমস্ত সম্পদের হিসাবে সরকারকে বোঝাতে পারেন তাহলে তিনি বেঁচে যাবেন। আর যদি হিসাব গরমিল হয় তাহলে ওনার খবর আছে, সরকার থেকে ওনার বাড়ি গাড়ি কলকারখানা সব দখলে নিয়ে নেবে। আয়াস, তুই শিওর থাক জাহিদ চৌধুরী তার সম্পদের হিসাব মেলাতে পারবে না, কারণ কারণ যে যত সম্পদের মালিক হয়েছে তার সবই অবৈধ পথে করা হয়েছে। আমি বাবাকে বললাম, তুমি ব্যাপারটা স্পেশাল ভাবে দেখবে, আমাকে কথা দাও। মা সেখানে চলে আসলো আর আমাকে জিজ্ঞেস করলো। কি রে আয়াস, তোরা বাপ বেটা মিলে কি এত আলোচনা করিস রে? আমি মাকে বললাম, মা ওই দিন ভার্সিটির একটা অহংকারী মেয়ের কথা বললাম না তোমাকে, ওই মেয়ে আর ওর বাবার কথাই আলোচনা করছি। মা আমাকে জিজ্ঞেস করলো। কি করবি এই মেয়েটাকে নিয়ে? মাকে বললাম, ওর অহংকারটা একটু কমিয়েছি, এবার ওর বাবার অহংকার কমাতে হবে। আমি ওর বাবাকে চ্যালেঞ্জ করেছি, মাত্র 3 দিনের মাথায় ওনাকে রাস্তায় নামিয়ে আনবো। মা বলল, তুই আমার একমাত্র ছেলে, যাকে আমি সব সময় বিশ্বাস করি আর সারা জীবন বিশ্বাস করে যাব। তুই আমার বিশ্বাসটা কখনো ভাঙবি না, এটা আমি জানি। কিন্তু একটা কথা মনে রাখিস, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এতে দুই পক্ষেরই ক্ষতি হয়। তুই যাই কিছু করিস না কেন, খেয়াল রাখিস মেয়েটার যেন ক্ষতি না হয়, কারণ তোর ঘরেও মা বোন আছে। আমি মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আরে মা, কি যে বলো না তুমি, মেয়েটার আবার কি হবে? কিছুই হবে না মেয়েটার, আমি সবকিছু সামলে নেব, দেখো। মা বলল। সেই বিশ্বাস আমার তোর উপর বরাবরই আছে রে বাবা। আমি মায়ের গালে একটা চুমু খেয়ে আবার রুমে গিয়ে শুয়ে পড়লাম। এভাবে 3 দিন কেটে গেল। আমি আর আমার বন্ধু নাহিদ ভার্সিটির ক্যাম্পাসে বসেছিলাম। নাহিদ আমাকে ডাকলো আর বলল, আয়াস, দেখ সাদিয়া অটোতে করে ভার্সিটিতে আসছে। আমি পেছন ঘুরে দেখি সত্যি সত্যি সাদিয়া অটোতে করে ভার্সিটিতে এসেছে। আমি দেখে খুব খুশি হলাম। পুরো ভার্সিটির ছেলে মেয়েগুলো সাদিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকাটাই তো স্বাভাবিক, কারণ যে সাদিয়া 2 দিন পর পর গাড়ি চেঞ্জ করে ভার্সিটিতে আসতো, আজ সেই সাদিয়া অটোতে করে ভার্সিটিতে আসলো। আমি সাদিয়ার দিকে এগিয়ে গেলাম আর বললাম, কি গো বড় লোকের দেমাগি মেয়ে, আপনার বড় গাড়ি কোথায়? অটোতে করে আসলেন যে? সাদিয়া কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আমি আরো কিছু কথা শুনিয়ে দিলাম। পুরো ক্যাম্পাসের সবাই সাদিয়াকে নিয়ে হাসাহাসি করছে। অহংকার মানুষকে নিমিষেই শেষ করে দিতে পারে, এটা হলো তার জলজান্ত প্রমাণ। সাদিয়া তার মাথাটা নিচু করে ক্লাসরুমে চলে গেল। ঠিক সেই সময় বাবা আমাকে ফোন দিল আর বলল, আয়াস, তোকে বলেছিলাম না জাহিদ চৌধুরী তার সম্পদের হিসাব নিতে পারবে না, তাই হয়েছে। সরকার তার উপর সমস্ত সম্পদ বাজিয়ে আপ্ত করেছে। আমি বাবাকে বললাম, বাবা, সেটা আমি এতক্ষণেও কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছি। বাবা বলল, আরো একটা কথা আছে, জাহিদ চৌধুরীকে পুলিশ ধরে নিয়ে গেছে, এটা নিয়ে নাকি মামলা হবে। সরকারি জমিন দখল করার অপরাধে তার জেলা হতে পারে। কথাগুলো শুনে খুব মজা পেলাম। বাপ বেটির দুজনেরই অহংকার ভাঙতে পেরেছি তাহলে। আমি ভার্সিটি শেষ করে বাড়ি আসতেছিলাম। সাদিয়া এবার পায়ে হেঁটে আসতেছিল। আমি খেয়াল করলাম কয়েকটা ছেলে ওকে খুব বিরক্ত করছে। আমি গাড়ি থেকে মাথাটা বের করলাম। সাদিয়া আমাকে দেখে একটু স্বস্তি পেল, কিন্তু আমি একটা হাসি দিয়ে ওখান থেকে চলে আসলাম। ওই দিনের প্রতিশোধটা আজ নিয়ে নিলাম। আমাকে রাস্তায় ফেলে হাসি দিয়ে পালিয়ে গেছিল, তাই আমিও চলে এলাম। আমি বাড়ি এসে বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, আমি খুব খুশি হয়েছি যে আমি দুজনের অহংকার ভাঙতে পেরেছি। ঠিক সেই সময় ওখানে মা চলে এলো। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, জানো মা, সাদিয়া নামের ওই মেয়েটাকে রাস্তায় কয়েকটা ছেলে বিরক্ত করছিল, আমি দেখেও না দেখার ভান করে চলে এসেছি। এই কথা শেষ করতে না করতেই মা আমার গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, এই তুই কি করেছিস? একটা মেয়েকে এতগুলো ছেলের মাঝে একা একা রেখে আসলি? ছি, তুই আমার ছেলে, এ কথা ভাবতে আমার লজ্জা লাগছে। তুই ক্ষমতার জোরে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিস। তুই আমার ছেলে না। মেয়েটাকে যে একা একা রেখে এলি, যদি ওর কিছু হয়ে যায়, নিজেকে ক্ষমা করতে পারবি তো? আমি মায়ের কথাটা উপলব্ধি করতে পারছি। আমি যেটা করেছি সেটা সত্যি একটু বেশি হয়ে গেছে। মা বলল, আমি চাই ওই সাদিয়া নামের মেয়েটা তোর বউ হোক। আমি মায়ের মুখে এমন কথা শুনে খুবই অবাক হলাম। আমি মাকে বললাম, এসব কি বলছো তুমি মা? মা বলল, হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। ওই মেয়েটাকেই তোর বউ হিসাবে দেখতে চাই। আমি মাকে বললাম, কিন্তু মা, ওই মেয়েটার তো অনেক দেমাগ। মা বলল, তোর বাবার পরিচয় কি? আমি বললাম, আমার বাবা একজন মন্ত্রী। মা বলল, একজন মন্ত্রীর ছেলের বউয়ের দেমাগ থাকবে না তো কার থাকবে? আমি মাকে বললাম, কিন্তু মা, আমি ওকে যে অপমান করেছি, এর পরেও ওকে আমাকে বিয়ে করবে? আর করলেই বা কেন করবে? মা বলল,
তুই আমার ছেলে, তোকে বিয়ে করতে হলেই ওই মেয়েকে করতে হবে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমি আবার রুমে চলে গেলাম। গিয়েই আমার বন্ধু নাহিদকে একটা ফোন দিলাম আর জিজ্ঞেস করলাম, রাস্তার ধারে সাদিয়াকে যে বিরক্ত করছিল ওই ছেলেগুলো কি তুই চিনিস? নাহিদ বলল, হ্যাঁ আমি চিনি। আমি জিজ্ঞেস করলাম, কে ওরা আর সাদিয়ার কাছে বা কি চাই ওরা? নাহিদ বলল, ও হলো এই এলাকার মাফিয়া কিং রাজু ছোট ভাই। ও নাকি সাদিয়াকে জোর করে বিয়ে করতে চায়। আমি নাহিদকে বললাম, এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন? নাহিদ আমাকে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? আমি বললাম, কিছু হয়নি। আমি ফোনটা কেটে দিলাম। আমি কিছুতেই সাদিয়ার কথা ভুলতে পারছিলাম না। মাথার ভেতরে শুধু সাদিয়ার কথা ঘুরছিল। শুধু ভাবছিলাম, ওই ছেলেগুলো সাদিয়ার কোনো ক্ষতি করলো না তো? আমার মাথায় কাজ করছিল না। আমি কি করেছি? একটা অসহায় মেয়েকে একা এতগুলো ছেলের মাঝে ফেলে আসাটা একদম উচিত হয়নি। কিন্তু আমি সাদিয়ার কথা এত ভাবছি কেন? ওর জন্য আমার তো খারাপ লাগছে কেন? আমি কি ওর প্রেমে পড়ে গেলাম তাহলে? আমার মাথা ঘুরছে। সত্যি বোধহয় আমি ওকে ভালোবেসে ফেলেছি। কাল আমি সাদিয়াকে সবকিছুর জন্য সরি বলে দেব, আর ওকে আমি আবার ভালোবাসার কথা জানিয়ে দেব। পরের দিন সকালবেলা আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আর ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভার্সিটি গিয়েই আমি আমার বন্ধু নাহিদকে জিজ্ঞেস করলাম, সাদিয়া কি ভার্সিটিতে এসেছে? নাহিদ আমাকে বলল, না, সাদিয়া আজকে ভার্সিটিতে আসেনি। আমি খুবই অবাক হলাম, সাদিয়া ভার্সিটিতে এলো না কেন? ও কি কোনো প্রবলেমে পড়লো? আমি আমার বন্ধু নাহিদকে বললাম, বন্ধু তুই একটা কাজ কর, তুই একটু খোঁজ নে সাদিয়া ভার্সিটিতে কেন এলো না। নাহিদ বলল, কাল সাদিয়ার বিয়ে। ওই যে মাফিয়া কিং রাজুর ছোট ভাই সাদিয়াকে জোর করে বিয়ে করছে। আমি বললাম, আমি সাদিয়ার সাথে কথা বলতে চাই, তুই যেভাবে পারিস সাদিয়ার নাম্বারটা নিয়ে আই। নাহিদ সাদিয়ার নাম্বারটা নিয়ে এলো। আমি ওর নাম্বারে কল দিলাম। কল দিয়েই বললাম, সাদিয়া, আমি আয়াস। সাদিয়া কেঁদে কেঁদে বলল, কেন ফোন করেছেন? আমি বললাম, তুমি এই বিয়েটা কেন করছো? সাদিয়া বলল, আমি যদি এই বিয়েটা করি তাহলে এই ছেলেটা আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেবে, যাকে আপনি জেলখানায় বন্দি করে রেখেছেন। আমি বললাম, আমি সবকিছুর জন্য সরি। আমি তোমাকে একটা কথা বলতে চাই। সাদিয়া বলল, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এই বলে সাদিয়া ফোনটা কেটে দিল আর ফোনটা বন্ধ করে দিল। আমি আমার ভালোবাসার কথাটা বলতে পারলাম না। আমি সত্যি সাদিয়াকে ভালোবেসে ফেলেছি। আসলে মানুষ যখন তখন যাকে তাকে ভালোবেসে ফেলতে পারে। একটু সময়ের মধ্যে কেউ কারো মায়ায় জড়িয়ে পড়তে পারে। আমি সাদিয়ার মায়ায় জড়িয়ে গেছি। আমি বাড়ি ফিরে এলাম, এসে মাকে জড়িয়ে ধরে বললাম, মা, সাদিয়া আমার কোনো কথাই শুনলো না। আমি ওকে বলতেই পারলাম না যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। মা জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? আমি মাকে সব খুলে বললাম। মা আমাকে জিজ্ঞেস করলো, বিয়ে কবে? আমি বললাম, কালকে। মা বলল, তুই কাল সাদিয়ার বাবাকে জেলখানা থেকে ছাড়িয়ে বিয়ে বাড়িতে নিয়ে যা, সাথে আমিও যাব। সাদিয়া নিশ্চয়ই ওর ইচ্ছের বিরুদ্ধে এই গুন্ডাটাকে বিয়ে করছে। আমি বললাম, ঠিক আছে। আমি আবার রুমে চলে গেলাম আর রুমে বসেছিলাম। কিন্তু আজব ব্যাপার কি জানেন? আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি শুধু একটা কথা ভাবছিলাম, সাদিয়া কি আমাকে ক্ষমা করবে? সারা রাতে একটু ঘুমাতে পারিনি। আজ সাদিয়ার বিয়ে। আমি সকাল সকাল জেলখানায় গিয়ে সাদিয়ার বাবাকে ছাড়িয়ে আনলাম। আর মা সাদিয়ার বাবাকে সব বুঝিয়ে বলল। আর উনি সব বুঝেছে আর মেনেও নিয়েছে। সাদিয়ার বাবা বলল, এই বিয়ে কোনোদিন হবে না। এমন একটা গুন্ডা ছেলে আমার মেয়ের জামাই হতে পারে না। আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। সাদিয়ার বাবা গাড়ি থেকে নেমে চিৎকার করে বলে উঠল, এই বিয়ে হতে পারে না, বন্ধ করো এই বিয়ে। এই কথা শুনে ওই গুন্ডা ছেলেটা রেগে গেল আর সাদিয়ার বাবার শার্টের কলারটা চেপে ধরলো আর বলল, বিয়ে হবে, আর দেখি কে আটকায়। আমার বাবাকে ছেড়ে দাও। এবার আমি হিরোর মতো করে গাড়ি থেকে নামলাম আর পকেট থেকে আমার বাবার থেকে নিয়ে আসা পিস্তলটা বের করলাম আর সরাসরি ওই গুন্ডা ছেলেটার মাথায় ধরে বললাম, আর একটা কথা বললে এখানে গুলি করে উড়িয়ে দেব। ওই ছেলেটাকে বললাম, তোর বসকে ফোন কর আর বল আয়াস ভাই এসেছে এখানে, আর তুই যাকে বিয়ে করতে চেয়েছিলি এটা আয়াস ভাইয়ের হবু বউ। ছেলেটা ওর বসকে ফোন করলো আর বলল, বস, আয়াস নামের একটা ছেলে এখানে চলে এসেছে। ওর বস অবাক হয়ে জিজ্ঞেস করলো, আয়াস ভাই এখানে কি করছে? ছেলেটা তাকে বলল, সাদিয়া নাকি তার হবু বউ। ওর বস বলল, তাড়াতাড়ি ওনার পা ধরে ক্ষমা চেয়ে এখান থেকে পালিয়ে যা। ছেলেগুলো বলল। ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে। আমি বললাম, সাদিয়া তোদের কি হয়? ওরা জোরে জোরে বলল। ভাবি হয়। আমি বললাম, এবার ঠিক আছে, যা এখান থেকে পালা। ওরা চলে গেল। আবার আমি সাদিয়ার দিকে দুহাত বাড়িয়ে বললাম, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমার মা বলল। মা, আয়েশকে তুমি ক্ষমা করে দাও। সাদিয়ার বাবাও বলল। মা, ছেলেটাকে ক্ষমা করে বুকে টেনে নে।
এবার সাদিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি যে। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম। তারপর পরিবারের সবার মতামতেই আমরা বিয়ে করি। এখন আমরা অনেক সুখে আছি। এভাবে আমি আশিক, একটা বড়লোকের অহংকারী মেয়ে আর মন্ত্রীর ছেলের এক অনন্য প্রেম কাহিনীর সমাপ্তি ঘটালাম। সো এভরিওয়ান, গল্পটা কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লাগছে। সবাই পাশে থাকলে, সাপোর্ট করলে নেক্সটে আরো ভালো কিছু হবে আশা করতেছি। তার কারণ দেখা হচ্ছে আস্তে আস্তে তো সবই পসিবল হয়ে যায়, ঠিক আছে? সো আপনারা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সটে আপনাদের জন্য আরো ভালো কিছু উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।